সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একের ধারাবাহিক আলোচনা চলছে। আজকে আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একের তৃতীয় অধ্যায় অর্থাৎ তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয়তার প্রকারভেদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয়তার সূত্র, অর্ধায়ু, গড় আয়ু, এগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করব। শুরুতেই আমরা আসি তেজস্ক্রিয়তা বা এবং তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা কি? এখন বলেছে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত, বিচ্ছিন্ন বা অবিরাম অপত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, এখানে দুটি শব্দ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে অপত্যাবর্তী। অপত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি যে প্রক্রিয়া সম্মুখগামী হওয়ার পর আর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকেই বলা হয় অপত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের পর এই পদার্থটি বা এই মৌলটি অন্য একটা মৌলে রূপান্তরিত হয়, আর পূর্বের মৌলে ফিরে আসতে পারে না। এর জন্য এই প্রক্রিয়াটাকে বলেছে অপত্যাবর্তী প্রক্রিয়া। মজার ব্যাপার যে বলছে কি তেজস্ক্রিয়াটি স্বতঃস্ফূর্ত এবং বিচ্ছিন্ন এবং অবিরাম অপত্যাবর্তী প্রক্রিয়া। সাধারণত দেখা যায়, আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জেনেছি, আমরা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি। সাধারণত যে সমস্ত মৌলের ক্ষেত্রে তাদের পারমাণবিক সংখ্যা, খেয়াল করি, 82 বা 82 এর বেশি তারা, এবং যাদের পারমাণবিক ওজন 206 এর অধিক, তারা এই তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। তাহলে তেজস্ক্রিয়তা কি সে সম্পর্কে আমাদের একটা ছোট্ট ধারণা জন্মাইলো যে তেজস্ক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত এবং বিচ্ছিন্ন ঘটনা। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে, খেয়াল করি আমরা, যে 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে ইউরেনিয়াম এবং তাদের যৌগ থেকে অনবরত আপনা আপনি এক প্রকার রহস্যজনক কণা বা রশ্মি নির্গত হয়। এরপর পিয়েরে কুরি এবং মাদাম কুরি থোরিয়ামের ক্ষেত্রেও এই গুণ লক্ষ্য করেন এবং তারা রেডিয়াম, পলোনিয়াম, অ্যাক্টিনিয়াম প্রভৃতি ভারী মৌলের ক্ষেত্রেও এই গুণ দেখেন। এই কারণেই তারা 1903 সালে এই হেনরি বেকেরেল, তারপরে পিয়েরে কুরি, মাদাম কুরি সবাই মিলে একসঙ্গে এই কারণে তারা একটি নোবেল পুরস্কার পান। এখন যদি বলি তাহলে তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয় পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এটি তেজস্ক্রিয় পদার্থের তাপমাত্রা, চাপ, রাসায়নিক সংযোগ, আলো, অন্ধকার এর উপরে নির্ভর করে না। এমনকি বৈদ্যুতিক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারাও এটি প্রভাবিত হয় না। তাহলে তেজস্ক্রিয়তা কি সে সম্পর্কে আমাদের ধারণা জন্মালো। এর বৈশিষ্ট্যগুলো কি? তাহলে আমরা আগেই বলেছি, যাদের পারমাণবিক ওজন 206 এর অধিক তারা তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। বৈশিষ্ট্য: এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, এটি একটি অপত্যাবর্তী প্রক্রিয়া। বললাম, তাপমাত্রা, চাপ, আয়তন ইত্যাদির উপরের কোনো প্রভাব নাই। তারপরে বৈদ্যুতিক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা এটি প্রভাবিত হয় না। এটি একটি অবিরাম প্রক্রিয়া, এটি একটি নিউক্লিয় ঘটনা। এতে প্রথমে আমি আলোচনার দিকে বলেছি যে যেহেতু এটি একটি অপত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ নতুন আরেকটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই নিউক্লিয়াসটি
ভেঙে নতুন আরেকটি নিউক্লিয়াস বা নতুন মৌলের সৃষ্টি হয়। জীবন্ত কোষের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ অত্যন্ত ক্ষতিকর। জীবন্ত কোষের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ ক্ষতিকর। তাহলে তেজস্ক্রিয়তা কি, তার বৈশিষ্ট্য কেমন, সে সম্পর্কে আমাদের একটি ধারণা জন্মালো। চলে আসি তেজস্ক্রিয় রশ্মি। খেয়াল করি তেজস্ক্রিয় রশ্মি। এখন বলছে 1899 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং 1900 সালে ভিলার্ড পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 প্রকারের রশ্মি নির্গত হয়। কয় প্রকার? 3 প্রকারের রশ্মি নির্গত হয়। আলফা রে, বিটা রে, আর একটা হচ্ছে গামা রে। খেয়াল করি একটু। তাহলে 1899 সালে রাদারফোর্ড এবং 1900 সালে ভিলার্ড পরীক্ষা নিরীক্ষার সাথে প্রমাণ করেন যে তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 প্রকারের রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। পরবর্তীতে বিজ্ঞানী মাদাম কুরি একটি পরীক্ষার সাহায্যে এই 3 প্রকার রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। কিভাবে একটা পরীক্ষা নেন খেয়াল করি, পরীক্ষাটি একটু সংক্ষেপে দেখাই। তিনি একটি সীসার খণ্ড নেন। খেয়াল করো। এই সীসার খণ্ডের মধ্যে একটি সরু ছিদ্র করে, সীসার খণ্ড, এর মধ্যে একটি সরু ছিদ্র করে তার মধ্যে এক টুকরো রেডিয়াম রাখেন। আর জানি রেডিয়াম থেকে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কিছুক্ষণ আগে দেখেছি ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে তিনি একটি সীসার খণ্ড নেন, তার মধ্যে কি করেন, একটি সরু ছিদ্র করেন এবং তার মধ্যে এক টুকরো রেডিয়াম স্থাপন করেন। এবং এই যে একটি রেডিয়াম স্থাপন করেন, ছিদ্র থেকে সামান্য দূরে, যেখানে রেডিয়াম স্থাপন করে সেখান থেকে সামান্য দূরে একটি ফটোগ্রাফিক প্লেট, যেখানে এরকম করে ফটোগ্রাফিক প্লেট স্থাপন করেন, ফটোগ্রাফিক প্লেট স্থাপন করেন। রেডিয়াম থেকে নির্গত রশ্মি, এই ব্যবস্থাটিকে তিনি একটি সম্পূর্ণ বায়ুরুদ্ধ কক্ষে স্থাপন করেন। ভেতরের বাতাস তিনি বের করে নেন এবং এখানে একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেন। প্রয়োগ করার পর তিনি ফটোগ্রাফিক প্লেটের উপর 3টি পরিষ্কার দাগ লক্ষ্য করেন। খেয়াল করো, তিনি ফটোগ্রাফিক প্লেটের উপর এরকম দাগ লক্ষ্য করেন। চমৎকার একটা জিনিস, বেশি করে রশ্মি দেখানোর জন্য এরকম 3টা করে দেখালাম। তিনি ফটোগ্রাফিক প্লেটের উপর 3টি দাগ লক্ষ্য করেন। তিনি দেখেন যে কিছু রশ্মি, যে রেডিয়াম থেকে যে রশ্মিগুলো নির্গত হয়েছে, আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কাগজ তলের অভিলম্বভাবে অবস্থিত। এখন তিনি দেখেন যে কিছু রশ্মি বাম দিকে বেঁকে গেছে, কিছু রশ্মি ডান দিকে বেঁকে গেছে, আর কিছু সোজা গমন করেছে। এ থেকে তিনি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে তিনি বলেন বাম দিকে বেঁকে যাওয়া, বামহস্ত নিয়ম, বাম দিকে বেঁকে যাওয়া আলফা রশ্মি, ডান দিকে বেঁকে যাওয়া সেটা বিটা রশ্মি, কোনো দিকে বাঁকে নেই, সোজা চলে যাওয়া সেটি হচ্ছে গামা রশ্মি। তাহলে আমরা বললাম যে 1899 সালে রাদারফোর্ড এবং 1900 সালে ভিলার্ড পরীক্ষা নিরীক্ষার সাহায্যে যে তারা দেখান যে তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 প্রকারের রশ্মি নির্গত হয়। একটি আলফা রশ্মি, একটি বেটা রশ্মি, একটি গামা রশ্মি। তিনি একটা সীসার বাক্সের মধ্যে এক টুকরো রেডিয়াম রাখেন এবং রেডিয়াম থেকে যেহেতু স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাহলে রশ্মি নির্গত হলো, তার সামনে একটা ফটোগ্রাফিক প্লেট রাখলেন। তিনি দেখলেন যেখানে 3 রকমের রশ্মি দেখা যাচ্ছে। কিছু রশ্মি বাম দিকে বেঁকে গেছে, কিছু রশ্মি ডান দিকে বেঁকে গেছে, কিছু রশ্মি সোজা গমন করেছে। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করায়, আর চৌম্বক ক্ষেত্র কাগজ তলের অবিলম্বভাবে স্থাপিত। এখন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী তিনি বললেন বাম দিকে বেঁকে যাওয়া রশ্মি আলফা রশ্মি, ডান দিকে বেঁকে যাওয়া রশ্মি বিটা রশ্মি, আর সোজা চলে যাওয়া রশ্মিটি
গামা রশ্মি, যার উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নাই। তেজস্ক্রিয় পদার্থ থেকে কয় রকমের রশ্মি নির্গত হয়? 3 রকমের রশ্মি নির্গত হয়। তাহলে তেজস্ক্রিয়তা কি এবং যে 3 রকমের রশ্মি নির্গত হয় সে সম্পর্কেও জানলাম আমরা। চলে আসি তেজস্ক্রিয়তার প্রকারভেদ। তেজস্ক্রিয়তা প্রকারভেদ এখন বলেছে তেজস্ক্রিয়তা দুই প্রকার। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। খেয়াল করি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কোনো পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে বা যে তেজস্ক্রিয়তা নির্গত হয় তাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলে এবং ওই সকল পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। কারা কারা কিছুক্ষণ আগে কিন্তু পাইছিলাম যে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে যে সকল পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে বলে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ এবং এগুলোকেই বলা হয়, এই ঘটনাকেই বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। মজার ব্যাপার, যাদের পারমাণবিক সংখ্যা আগেই বলেছে 82 এর বেশি তারা এই ধরনের ধর্ম প্রদর্শন করে। উদাহরণ যদি বলি, এই উদাহরণের দিকে একটু খেয়াল করি, দেখো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কারা? U235, তারপরে আমরা বলতে পারি 226, তারপরে দেখো 232। খেয়াল করে কারা কারা? ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এরা কি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। আর একটা মজার ব্যাপার, এদের পারমাণবিক সংখ্যা কত এর বেশি? 82 এর বেশি। খেয়াল করে 92, 88, 90, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তাদের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি। তাদের এই জন্য বলেছে কি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ এবং এরা যে ধর্ম প্রদর্শন করে বা যে ঘটনা ঘটে তাকেই বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। চলে আসি কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়। অর্থাৎ বাইরে থেকে তীব্র গতিসম্পন্ন কোনো চার্জিত কণা দ্বারা আঘাত করে এদেরকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করা হয়। বাইরে থেকে কোনো চার্জিত কণা দ্বারা তীব্র বেগে আঘাত করে এদেরকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করে। কারা দ্বারা? যেমন কার্বন, অক্সিজেন, এদেরকে কি বাইরে থেকে কোনো চার্জিত কণা দ্বারা তীব্র বেগে আঘাত করে একটি এদেরকে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থে রূপান্তর করা যায়, তাদেরকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। আরো মজার ব্যাপার, যদি এরকম একটি উদাহরণ আমরা দেখি, একটু খেয়াল করি উদাহরণটার দিকে, দেখো একটু খেয়াল করি, খেয়াল করে এখানে অ্যালুমিনিয়াম একে 2He4 অর্থাৎ আলফা কণা দ্বারা আঘাত করে তেজস্ক্রিয় ফসফরাস তৈরি হয়েছে। অর্থাৎ আগেই বলেছি যে অ্যালুমিনিয়ামকে একটি কোনো মৌলিক পদার্থকে উচ্চ গতিসম্পন্ন কোনো তীব্র বেগে আঘাত করে কি দ্বারা আঘাত করেছি? আলফা কণা দ্বারা আঘাত করেছি। এই আলফা কণা দ্বারা আঘাত করার কারণে এই মৌলটি ভেঙে নতুন আরেকটি মৌলে রূপান্তর করেছে। এটি কি তেজস্ক্রিয় মৌল, এটা হচ্ছে ফসফরাস। তাহলে এই ঘটনাগুলোকেই বলা হয় তোমার কৃত্রিম তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কি, তার বৈশিষ্ট্য কেমন, তেজস্ক্রিয় রশ্মি কেমন সে সম্পর্কে আমাদের ধারণা হলো, এমনকি তেজস্ক্রিয়তার প্রকারভেদ সম্পর্কেও আমাদের ধারণা জন্মালো। তেজস্ক্রিয়তার প্রকারভেদ কেমন হয়। চলে আসি এবার তেজস্ক্রিয়তার সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয়তার সূত্র।
তেজস্ক্রিয়তার সূত্র। তেজস্ক্রিয়তার তিনটি সূত্র রয়েছে। একটাকে বলেছে রূপান্তর সূত্র, তারপর দেখি ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, একটা বলছে পর্যায়ক্রমিক ভাঙন সূত্র, খেয়াল করি। তো একটাকে বলছে রূপান্তর সূত্র, ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, পর্যায়ক্রমিক ভাঙন সূত্র। আমরা এখন শুধু এইটা নিয়ে কথা বলবো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, একে আবার নাম দিয়েছে সূচকীয় সূত্র। তাহলে তেজস্ক্রিয়তার কয়টি সূত্র রয়েছে? তিনটি সূত্র রয়েছে, রূপান্তর সূত্র, ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, আর একটাকে আমরা বলেছি পর্যায়ক্রমিক ভাঙন সূত্র। এখন আমরা ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র অর্থাৎ সূচকীয় সূত্র নিয়ে কথা বলবো। আমরা জানি তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত বা আকস্মিক ঘটনা, আর প্রত্যেক তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে প্রতিনিয়ত আলফা, বেটা এবং গামা রশ্মি নির্গত, এগুলো আমরা দেখেছি। ফলে ওই পদার্থটি নতুন একটা মৌলে রূপান্তরিত হয়। এইরূপ রূপান্তরকেই ক্ষয় বলে। আবার বলি কথাটি, বলেছে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত এবং আকস্মিক ঘটনা। তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতিনিয়ত আলফা, বেটা, গামা রশ্মি নির্গত হয় এবং এই পদার্থটি নতুন আর একটি মৌলে রূপান্তর হয়। এইরূপ রূপান্তরকেই ক্ষয় বলে। এই ক্ষয় কখন এবং কেন ঘটবে তা সঠিক করে বলা যায় না। 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং শোডি বহু পরীক্ষা নিরীক্ষার সাহায্যে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রটি বা ভাঙন সূত্রটি আবিষ্কার করেন বা বিবৃত করেন। কিভাবে তারা বিবৃত করলেন? কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, ভালো করে সংজ্ঞাটি খেয়াল করবো, পরীক্ষা কিন্তু কমন পড়ে। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। মনে করি টি সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n, অতি ক্ষুদ্র সময় পর অর্থাৎ ডিটি সময় পর কিছু সংখ্যক পরমাণু ভেঙে যায়। তাহলে ভাঙনের হার কত? বা ডিটি সময়ে ডিএন সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে ভাঙনের হার কত? dn/dt। ভাঙনের হার এখানে সংক্ষেপে লিখে রাখি, ভাঙনের হার dn/dt। তাহলে আমাদের সংজ্ঞায় বলেছে যে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি dn/dt সমানুপাতিক n। কিন্তু এখানে একটি মাইনাস চিহ্ন দিয়েছে। কেন মাইনাস চিহ্ন দিয়েছে? কারণ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয় পরমাণু ভাঙতে থাকে, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় হয়। এই মাইনাস চিহ্ন তাই নির্দেশ করে। তাহলে এখান থেকে লিখতে পারি বা তোমার dn/dt সমান মাইনাস ধ্রুবক ইন্টু n, dn/dt সমান মাইনাস ল্যামডা n, বা অতএব dn/n সমান মাইনাস ল্যামডা dt। তাহলে এখন খেয়াল করি, বলেছি যে সংজ্ঞা অনুযায়ী আমরা বলেছি কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত মোট অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আগেই বলেছি, মনে করি টি সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n, যদি অতি ক্ষুদ্র ডিটি সময় পরে ডিএন সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে ভাঙনের হার কত? dn/dt। সূত্র অনুযায়ী ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ dn/dt সমান মাইনাস ধ্রুবক ইন্টু এত মাইনাস ল্যামডা dt। শুধু এই মাইনাস চিহ্ন ঝামেলা। মাইনাস চিহ্ন কেন? আচ্ছা, ল্যামডা একটি ধ্রুবক, একে কি বলা হচ্ছে? ক্ষয় ধ্রুবক, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। আর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যেহেতু তেজস্ক্রিয় বস্তুর পরমাণু সংখ্যা হ্রাস পায়, সেহেতু একটা মাইনাস চিহ্ন আমরা এখানে দিয়েছি।
এখন একে ইন্টিগ্রেশন খেয়াল করি। এখন এখান থেকে তাকাতে পারি, যখন যখন t সমান 0 তখন n সমান কত? যখন t সমান 0 তখন n সমান কত? এটা আমাদের আগে জানার দরকার, তাহলে আমরা সমাধানটি করে ফেলতে পারবো। যখন t সমান 0 তখন n সমান আমাদের n0। শুরুতে আমরা বলতে পারি যে যখন t সমান 0 তখন n সমান কত? পরমাণুর সংখ্যা n0। আবার যখন t সমান t তখন n সমান কত? n। তাই এই উপরের সমীকরণকে যদি আমরা এই সীমার মধ্যে সমাকলন করি তাহলে আমরা হিসাব করে বের করে ফেলতে পারবো। কীভাবে সমাকলন করি খেয়াল করে, এখানে আদিতে n0 শেষ n, সময় 0 শেষ সময় t, ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে যদি ইন্টিগ্রেশন করি উপরেরটাতে, তাই ln n n0 n আর মাইনাস ল্যামডা ধ্রুবক t 0 t। তাহলে কি দাঁড়ালো এখান থেকে খেয়াল করি, তাহলে ln n মাইনাস ln n0 সমান মাইনাস ল্যামডা t, তাই এখানে লিখতে পারি ln, টাকা এখানে একটু খেয়াল করি ভালো করে, ln n বাই n0 সমান মাইনাস ল্যামডা t। তাহলে n বাই n0 সমান কত? e পাওয়ার মাইনাস ল্যামডা t। তাহলে n সমান কত? n0 e পাওয়ার মাইনাস ল্যামডা t। এটি ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, এটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এই সূত্রটি সূচকীয় সূত্র মেনে চলে, অর্থাৎ সময়ের সাথে এটি কি হয়? সূচকীয়ভাবে হ্রাস পায় এবং কোনো পরমাণু সূচকীয়ভাবে হ্রাস পায়, অর্থাৎ মৌলের সকল পরমাণু ভাঙতে অসীম সময় লাগে। তাই n সমান n0 e পাওয়ার মাইনাস ল্যামডা টি। যদি লেখ আঁকাই খেয়াল করি, এখানে যদি একটি লেখ আঁকাই, দেখো এদিকে t আর এদিকে মনে করি n, এদিকে y এদিকে x, দেখো কেমন সুন্দর লেখ হয়, n0। তাই এটি সূচকীয়ভাবে হ্রাসপ্রাপ্ত হয়, এতে মৌলের সকল পরমাণু ভাঙতে অসীম সময় লাগে। এখন যদি বলি এখান থেকে তাকাই, dn বাই n সমান পাইছি কত? dn বাই n সমান মাইনাস ল্যামডা টি। dn বাই n সমান পাইছি, এটা খেয়াল করি, dn বাই n সমান মাইনাস ল্যামডা টি, ল্যামডা ডিটি। এখন খেয়াল করি, যদি ডিটি সমান 1 হয় তাহলে ল্যামডা সমান কত? মাইনাস dn বাই n, সংখ্যামান। ল্যামডা কি জিনিস বলেছিলাম? ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। তাহলে প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই পরমাণু সংখ্যার সমানুপাতের বা সংখ্যার অনুপাতকে, আবার বলি, প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর ভাঙন হার এবং পরমাণু সংখ্যার অনুপাতকে ওই পদার্থের ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বলে। এমন যদি বলি কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই পদার্থের অবক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক বলে। আবার বলি, কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই পদার্থের অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বলে। চলে আসি এবার, অর্ধায়ু কি জিনিস? অর্ধায়ু কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক অর্থাৎ শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। আমরা সমীকরণটি জানি, n সমান n0 e পাওয়ার মাইনাস ল্যামডা টি। n0 কি? প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, সংক্ষেপে রাখলাম প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। ল্যামডা কি? ক্ষয় ধ্রুবক। n কি? t সময় পর পরমাণুর সংখ্যা, t সময় পর পরমাণুর সংখ্যা। খেয়াল করে এবার
টি সময় পর পরমাণু সংখ্যা। তাহলে অর্ধায়ু বলেছি কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। অর্ধেক হতে অর্থাৎ যখন টি সমান টি হাফ, তখন এন সমান কত? এন নট বাই টু। অক্ষত পরমাণুর সংখ্যা যে টি সময় পর পরমাণুর সংখ্যা ছিল এত, তা অর্ধেক হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তাহলে এখন উপরের সমীকরণ যদি বান বসা দিই, এন নট বাই টু সমান এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ, কাটাকাটি চলে যায়, বা হাফ সমান ই পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। টি হাফ মানে অর্ধায়ু। এখন যদি বলি লন হাফ সমান মাইনাস ল্যামডা টি হাফ, লন হাফের মান কত? যদি লিখি মাইনাস, হিসাব করি যদি 0.693 সমান মাইনাস ল্যামডা টি হাফ। অতএব খেয়াল করে এখানে টি হাফ সমান কত? 0.693 বাই ল্যামডা, 0.693 বাই ল্যামডা। তাহলে অর্ধায়ু কত? এখান থেকে একটা চমৎকার জিনিস আমরা দেখতে পাচ্ছি, টি হাফ সমানুপাতিক 1 বাই ল্যামডা, অর্থাৎ অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। লেখচিত্র কেমন হতে পারে তাও বুঝতে পারতেছি। এখন বলেছে রেডিয়ামের অর্ধায়ু, এর অর্ধায়ু এত বছর, অর্থাৎ 1 গ্রাম রেডিয়াম এত বছর পর 0.5 গ্রাম রেডিয়াম পাওয়া যাবে, এত বছর পর। র্যাডনের অর্ধায়ু, এটা তো রেডিয়াম, আর র্যাডনের অর্ধায়ু কত? 4 দিন। তাহলে এক একটা অর্ধায়ু এক এক রকম। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কি? অর্ধায়ু বের করা। একটি অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তাকেই বলা হয় অর্ধায়ু। এখন আমরা অর্ধায়ু বের করে দেখলাম। অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটি চমৎকার সম্পর্ক রয়েছে, যে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। চলে আসি এখন গড় আয়ু। গড় আয়ু কেমন একটু খেয়াল করি। গড় আয়ু বলেছে, আমরা এই সমীকরণ জানি, এন সমান এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমাদের জানা। গড় আয়ু বলতে কোনো তেজস্ক্রিয় পদার্থে উপস্থিত সমস্ত পরমাণুর মোট আয়ু ও ওই পরমাণু সংখ্যার অনুপাতকে গড় আয়ু বলে। একে টাও দ্বারা প্রকাশ করা হয়। আমরা গড় বললেই বুঝি যে রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে, একই জাতীয় রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তেমনি এখানেও গড় আয়ু বলতে কোনো তেজস্ক্রিয় পদার্থে উপস্থিত সকল পরমাণুর ওই পরমাণুর সংখ্যার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি? গড় আয়ুকে টাও দ্বারা প্রকাশ করা যায়। মনে করি শুরুতে তেজস্ক্রিয় পরমাণুর মোট সংখ্যা ছিল এন নট, পর্যবেক্ষণ শুরু করা টি সময় পরে সেই পরমাণুর সংখ্যা হলো এন। এখন ডিটি সময়ে মনে করি ডিএন সংখ্যক পরমাণু ভেঙে গেছে। এই ডিটি সময়ে ক্ষুদ্র বলে আমরা ডিএন সংখ্যক পরমাণুর আয়ুকে আমরা বলতে পারি টি। অর্থাৎ সমস্ত পরমাণুর মোট আয়ু কত? যেহেতু বলি আমরা ইনফিনিটি টি ডিএন। এখানে খেয়াল করি, বা ডিএন সমান কত? এখান থেকে সমাধান যদি করি, মাইনাস এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু ল্যামডা ডিটি, জাস্ট ডিফারেন্সিয়েশন করেছি। সমস্ত পরমাণুর মোট আয়ু কত হবে? এন নট ল্যামডা তো ধ্রুব রাশি, টি সমান 0 টু ইনফিনিটি, মান বসাচ্ছি ডিএনের, শুধু ডিএনের মান বসাচ্ছি টি ই পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, বা এন নট বাই ল্যামডা। এটি হচ্ছে পরমাণুর গড় আয়ু। তাই টাও সমান কত? 1 বাই এন নট ইন্টু এন নট বাই ল্যামডা সমান 1 বাই ল্যামডা। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু তার ভাঙন ধ্রুবকের বিপরীত রাশি।
ভাঙন ধ্রুবকের বিপরীত রাশির সমান। কিছুক্ষণ আগে পাইছি টি হাফ সমান 693 বাই ল্যামডা, আর এখানে পেলাম টাও সমান 1 বাই ল্যামডা। যদি এক জায়গায় করি তাহলে টাও সমান কত হয়, টি হাফ বাই 0.693 বা টি হাফ সমান 0.693 ইন্টু টাও। এটি গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কি তাও আমরা দেখলাম। তাহলে আমরা গড় আয়ু কি সে সম্পর্কে আমাদের ধারণা হলো, এবং গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক কি বা অবক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি সে সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ তেজস্ক্রিয়তা কি, তার বৈশিষ্ট্য কি, তেজস্ক্রিয় রশ্মি কি, তেজস্ক্রিয়তার প্রকারভেদ কি, তেজস্ক্রিয় সূত্র সেটা জানলাম, অর্ধায়ু কি, গড় আয়ু কি এবং অর্ধ এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি তা আমরা জানলাম। পরবর্তীতে আমরা এর পরের অংশ থেকে দেখতে চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো করে পড়বে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।